আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আগামী মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কথা জানানো হয়েছে। গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। এর আগে সকালে এক র্যালি শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, জুলাই ঘোষণাপত্র কবে ঘোষণা করা হবে তা আজকের মধ্যে জানানো হবে। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক র্যালির আয়োজন করে। র্যালিটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন। এ সময় মাহফুজ আলম বলেন, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আর কোনোদিন যেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে না হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ যেই লড়াই আমরা করেছিলাম মানবাধিকারের জন্য, মানুষের মানবিক মর্যাদার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, সেই অধিকারের লড়াই আবার বারবার আমাদের 20 বছর পর পর এই দেশে লড়াই করতে হয়। আমরা মনে করি এই সাইকেল বন্ধ করে ফেলা উচিত। আমাদেরকে এই এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যেই ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না, কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামীকাল বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা পাঠ করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া তিনি বলেন, নির্বাচিত সরকারের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেওয়া হবে না, বরং জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে আগামী জাতীয় নির্বাচন। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখনো চলমান, যার প্রেক্ষিতে ঘোষণা করা হবে নতুন বাংলাদেশের ইশতেহার। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে কিন্তু আমরা আগামীকাল সেই বিষয়গুলোই উল্লেখ করব যে তরুণদের নিয়ে আমাদের পরিকল্পনা কি, অর্থনীতি নিয়ে আমাদের পরিকল্পনা কি, এবং দেশের আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা কি, এবং গত 1 বছরের আসলে সফলতা ব্যর্থতা এই সব কিছু নিয়েই আমরা আগামীকাল কথা বলবো এবং আমাদের পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমরা প্রকাশ করব। নাহিদ ইসলাম আগামী 5 আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে দাবি জানান জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির। বলেন, জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে আগামী জাতীয় নির্বাচন ও সংসদ গঠন। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই জুলাই সনদটি কার্যকর করতে হবে। এছাড়া জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী বা জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে ব্যবস্থা গ্রহণের কথাও জানান নাহিদ ইসলাম। সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর বিলোপ ঘটাতে হবে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নতুন নতুন তত্ত্ব ও আইডিয়া দিয়ে সংসদীয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সংস্কার যদি করতে হয় সংসদীয় গণতন্ত্রে, সেটা নির্বাচিত সংসদ করতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সংবিধান পরিবর্তন নির্বাচিত সরকার ছাড়া পৃথিবীর কোথাও কেউ কখনো করেনি বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। শনিবার সকালে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর নীলক্ষেতে সাবেক মন্ত্রী বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে যারা করতে চায় তাদের গণতন্ত্র ও নির্বাচন বাধাগ্রস্ত করাই উদ্দেশ্য। নতুন নতুন ধারণা এনে আমাদের সংসদীয় গণতন্ত্রকে আপনি ভুল পথে নিয়ে গিয়ে সংসদীয় গণতন্ত্রের যে কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এটাকে অন্যদিকে নিয়ে গিয়ে সেটা করা মোটেই ঠিক হবে না। স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই।
যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এদিকে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানের শহীদদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির 2 সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন ও হাফিজউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত সদস্যরা সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংস্কার প্রস্তাবে যে এতদিন মিটিং হচ্ছে, কি মিটিং হচ্ছে? দেখা যায় যে অধিকাংশই এটা চায় ওইটা চায়, সব বোঝাচ্ছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি সেটাকে তারা ছুড়ে ফেলে দিতে চায়। দিন শেষে আপনাকে যদি ঐক্যের মধ্যে ফাটল ধরান, স্বৈরাচার কিন্তু বসে নাই। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বিচার নিশ্চিত না করে নির্বাচন বা ক্ষমতা হস্তান্তর করতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই ওয়ারিয়র্স আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, সংস্কার করা না হলে তার মাধ্যমে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলারা ঝুলিয়ে রেখেছে। অনুষ্ঠানে বক্তারা একটি পক্ষ রাষ্ট্রের কোনো সংস্কার না করেই ক্ষমতা হস্তান্তরে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন। বলেন, শেখ হাসিনার বিচার না করে শুধু সরকার পরিবর্তন করলেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। একজন যে তাকে যদি বিচার করতে না পারে, তাহলে এদেশের নির্বাচন হওয়া বা অন্য কোনো সরকার আসা, তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকার তা করতে পারে। করতে আমরা কোনো মতে আমরা একমত হব না। এই 1 বছরেও বিভিন্ন ব্যবসায়ী নামক বাটপার, রাজনীতিবিদ নামক চোর, এমন অনেকে নামে বেনামে হাজার কোটি টাকা লুটপাট করেছে। যাদেরকে মনে করবেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা দিয়ে হোক, এজেন্সি দিয়ে হোক, আপনারা তদন্ত করান। এই তদন্তে যেই সম্পৃক্ত থাকবে, ইভেন সেটা যদি সমন্বয়ক নামেরও কেউ হয়, তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন। জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাল শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, আদালতের অনুমতি সাপেক্ষে পুরো সাক্ষ্য গ্রহণ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল BTVতে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে গত 10 জুলাই মানবতা বিরোধী হত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই মামলার 2 আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অন্য আসামি সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজের অপরাধ স্বীকার করে মামলার রাজসাক্ষী হয়েছেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অপারেশনের নেতৃত্ব দেওয়া বিশেষজ্ঞ সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির। তিনি জানান, জামায়াতের আমির শারীরিকভাবে সুস্থ হলেও আগামী বেশ কয়েক ঘণ্টা তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আগামী 3 দিনের মধ্যে ডাক্তার শফিকুর রহমানকে ICU থেকে কেবিনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডাক্তার শফিকুর রহমানের 2টি ধমনীতে মোট 4টি বাইপাস করা হয়েছে। চিকিৎসকরা জানান, জামায়াত আমিরের দেশে চিকিৎসা গ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের অভ্যন্তরে উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব। জুলাই আন্দোলনে রায়েরবাজার বধ্যভূমিতে 114 গণকবর তোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যে বা যারাই ষড়যন্ত্রে যুক্ত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। আবির আহমেদের রিপোর্ট। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন তিনি।
পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়েরবাজার বধ্যভূমিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি জানান শহীদদের লাশ শনাক্তে কবর খোঁড়ার কথা। যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় নাই। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে, এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা শনাক্ত করার ব্যবস্থা করব। খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে 20% শুল্ক নিয়ে এখনই আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, এমন তথ্য জানিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, শুল্ক আরও কমাতে এখনও কিছু দেশ আলোচনা চলমান রেখেছে। দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় থাকা দেশগুলো শুল্ক কমাতে সক্ষম হলে বাংলাদেশ রফতানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন বাস্তবতায় বিজিএমইএ সভাপতি বাংলাদেশের সরকারকেও শুল্ক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বলেন, রফতানিতে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে আলোচনার পাশাপাশি পোশাক শিল্পের প্রণোদনা সহায়তা অব্যাহত রাখতে হবে। এদিকে মার্কিন শুল্ক কমাতে বড় ভূমিকা রাখায় অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। উৎপাদন খরচ কমিয়ে সক্ষমতা না বাড়ানো গেলে শুল্ক কমানোর পর মার্কিন বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা বাংলাদেশের জন্য কঠিন হবে, এমন কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। আর বিশ্লেষকরা বলছেন, শুল্ক বেশ স্বস্তিদায়ক হলেও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি না নিলে দীর্ঘমেয়াদে সংকটে পড়তে পারে দেশের রফতানি খাত। মেজবা হাসানের রিপোর্ট। বাংলাদেশের রপ্তানি পণ্যের একক বড় বাজার যুক্তরাষ্ট্র। 2024-25 অর্থবছরে দেশটিতে প্রায় $9 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা 2023-24 অর্থবছরের তুলনায় 14% বেশি। এর বড় অংশ তৈরি পোশাক খাত থেকে। এমন অবস্থায় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 20% শুল্ক কার্যকর মার্কিন বাজারে অন্য দেশের সাথে প্রতিযোগিতায় কতটুকু টিকতে পারবে বাংলাদেশ? আমাদের উৎপাদক যারা আছে, এই উৎপাদকরা যদি ব্র্যান্ড বায়ারদের সাথে যদি ভালোভাবে দর কষাকষি করে কিছুটা তাদের ঘাড়ে কিছুটা নিজেরা নিল, সেটা যদি বেটার করতে পারে ভিয়েতনাম থেকে, তাহলে আমরা কিন্তু অতিরিক্ত একই পরিমাণ শুল্ক সাপেক্ষেও আমরা আরও প্রতিযোগিতা সম্পন্নতা আমাদের বাড়বে। আমাদের যারা প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের তুলনায় আমরা একটা সমান জায়গায় বা স্বস্তি জায়গায় আছি। তাতে করে যেটা হবে যে আমাদের প্রতিদ্বন্দ্বিতার যে সক্ষমতা সেটা কমবে না, তবে বিজনেস কিছুটা ইম্প্যাক্টেড হইতেই পারে। কারণ হচ্ছে এই যে নতুন করে 20% ট্যারিফ অ্যাড হলো, যারা এইসব আমাদের পোশাক কেনেন তাদের তো হলো আপনার যে ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও, তাদেরকে কিন্তু 20% আপনার টাকা বেশি ইনভেস্ট করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক কমিয়ে আনায় স্বল্পমেয়াদী কোনো প্রভাব না পড়লেও উন্নয়নশীল রাষ্ট্রে উন্নতি করতে বেকায়দায় পড়তে পারে দেশের রপ্তানি খাত। এটা এক্সপোর্টার, ইম্পোর্টার, বায়ার, মানে ব্র্যান্ডস, রিটেইলার সবার মধ্যে আলোচনা করে কিভাবে একটা ফেয়ার সিস্টেমের মধ্যে সবাই এই অতিরিক্ত খরচটা ভাগ করে নিতে পারে, তার মধ্যেই বোধহয় সবার জন্য একটা মঙ্গল নিহিত আছে। আমাদের লোকাল ভ্যালু এডিশন, যাতে আমরা সেই কাঁচামাল, ইন্টারমিডিয়েট গুডস স্থানীয়ভাবে আমরা উৎপাদন করতে পারি, সেই সক্ষমতা আমাদের বাড়াতে হবে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখতে অবকাঠামো সুবিধা উন্নয়নের পাশাপাশি উৎপাদন বাড়াতে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। টিকে থাকার প্রশ্ন কোথায়, যে এই যে এক্সট্রা ডিউটিটা পড়বে, এই জন্য জিনিসের দাম বাড়বে, দাম বাড়ার কারণে ভোক্তা কম করবে, আমাদের সেলস কমে যাবে, কমে গেলে আমাদের অর্ডার কমে যাবে, আমাদের ফ্যাক্টরিগুলো কিছুটা অর্ডার ক্রাইসিসে ভুগবে প্রথম 5-6 মাস।
এইটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জের জায়গা হবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সাথে নতুন করে শুল্কের বোঝা অন্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মত সংশ্লিষ্টদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বিমানবন্দর হলেও বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোনো বহুজাতিক এয়ারলাইন্সের যাতায়াত নেই সিলেটে ওসমানী বিমানবন্দরে। সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের অভাবে বিড়ম্বনাই সঙ্গী সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসীর। অন্যদিকে ধারাবাহিক অনিয়ম আর দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে বিমানবন্দরের প্রায় ২৫০০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প। সিলেট থেকে সজল ছত্রের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী ও ভৌগোলিক অবস্থানগত কারণেও বেশ গুরুত্বপূর্ণ। তবে কোনো এক অদৃশ্য ইশারায় বারবারই বাধাগ্রস্ত হয়েছে বিমানবন্দরটির পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রক্রিয়া। বিমানের সীমিত আন্তর্জাতিক ফ্লাইটও স্থগিত হয় নানান অজুহাতে। মিডল ইস্টের যেই প্রাইভেট এয়ারলাইন্সগুলো রয়েছে সেগুলোকে অবতরণের সুযোগ দেওয়া, তাহলে যে ফ্লাইটের টিকিটের যে অতিরিক্ত দাম সেটাও দিতে হবে না, এবং এই যে ফ্লাইটগুলো সেগুলোতে ব্রিটিশ বাংলাদেশিরা বা সিলেটি যারা রয়েছেন তারা অনেক স্বাচ্ছন্দ্যে ফ্লাইট করতে পারবেন। এটা অনেক দিন থেকেই আমাদের দাবি ছিল সিলেটের যারা আমরা আছি প্রবাসী সহ যারা আমরা এভিয়েশন ব্যবসার সাথে জড়িত, যে এইখানে যাতে অন্ততপক্ষে বিদেশি এয়ারলাইন্সগুলোকে নামানো হয়। এবং আমার যতটুকু জানা বিদেশি এয়ারলাইন্সগুলো নামার জন্য চেষ্টা করতেছে, কিন্তু জানি না কোন অদৃশ্য শক্তির কারণে যেন বিমানকে হয়তো টিকিয়ে রাখার জন্যই বিদেশি এয়ারলাইন্সগুলোকে আনতেছে না। মোর দেন 80% যাত্রী সিলেটের থাকে যুক্তরাজ্য সহ বিভিন্ন জায়গার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা বিভিন্ন সময় আমরা আমাদের ব্যবসায়ীদের দাবি এবং আমাদের প্রবাসীদের দাবি পূরণে সিলেট থেকে ফ্লাইট শুরু করলেও আমরা নিয়মিত ফ্লাইট পাচ্ছি না। দিনে দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও গুরুত্ব বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের এই বিমানবন্দরটির। তবে যাত্রী হয়রানি, ফ্লাইট সংকট বা অন্য যে কোনো অভিযোগে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায় ছকে বাঁধা কিছু উত্তর। এয়ার সার্ভিস এগ্রিমেন্টের আওতাধীন সকল এয়ারলাইন্স দে ক্যান অপারেট। তাদের বাণিজ্যিক সম্ভাবনা বা অন্য সকল কিছু বিবেচনায় তারা যদি সিদ্ধান্ত নেন আমাদের কাছে আসলে আমরা তো ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত আছি, সকল সুযোগ সুবিধা সহ। সক্ষমতা বাড়িয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ দিতে ২০২০ সালে গৃহীত ২১১৬ কোটি টাকার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটিও মুখ থুবড়ে পড়েছে অনিয়ম আর দুর্নীতিতে। ৩ দফা মেয়াদ বাড়ালেও কাজ না করে ২১২ কোটি টাকা ছাড়ের অভিযোগে ১১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শহীদ শিক্ষিকা মেহরিন চৌধুরীর শোকাহত পরিবারকে সমবেদনা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে রাজধানীর উত্তরায় শহীদ শিক্ষিকা মেহরিন চৌধুরীর বাসভবনে যান তিনি। এ সময় মির্জা আব্বাস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির শিক্ষিকার শোকাতুর পরিবারের পাশে আছে। ২০ জন বাচ্চাকে আগুন থেকে বাঁচাতে মেহরিন চৌধুরীর এই আত্মদান ইতিহাসে থাকবে মহিষী নারী হিসেবে উল্লেখ করে বলেন, এটা গৌরবের মৃত্যু। শহীদ মেহরিনের পদানুসরণ করে বাংলার মেয়েরা এভাবেই জনস্বার্থে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্যামেরায় জুলাই বিপ্লব এই শিরোনামে চট্টগ্রামে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী চিত্র প্রদর্শনী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রদর্শনীতে ঢাকা থেকে ৬০ এবং চট্টগ্রামের ৪০টি সহ জুলাই বিপ্লবের শতাধিক ছবি স্থান পায়। এতে অংশগ্রহণকারী ফটো সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী ঘুরে দেখেন। পরে প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, এসব ছবি আগামী প্রজন্মের জন্য জুলাই বিপ্লবের ইতিহাস হয়ে থাকবে। ছবির কথা বলে একটা ছবি কিন্তু সমস্ত প্রমাণ করে দেয় যে তখন কি হয়েছিল, স্বৈরাচার যাওয়ার সময়, স্বৈরাচার পতনের সময় বাংলাদেশে কি হয়েছিল, এই ছবিগুলি তার প্রমাণ করে। আশা করি সবারই ভালো লাগবে এবং একটা ডকুমেন্ট থাকবে যে স্বৈরাচার যাওয়ার সময় বাংলাদেশ কি করে গেছে ওরা, এই সমস্ত থাকবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।